প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন নতুন পে স্কেলের কাজ চূড়ান্ত হওয়ার কথা বলেছেন এবং বলেছেন যে এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, হয়তো ডিক্লেয়ার করে দেবেন। অথচ কয়েকদিন আগে জ্বালানি মন্ত্রী বললেন ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়া কঠিন হতে পারে। একটু আগে আসুজ্জামান রিপোর্টে বললেন, ওনাকে আমি দলগতভাবে ধরছি না, উনি ওনার কথা বলেছেন রনার মতো করেই, আমি সেরকমভাবেই ধরেছি। তারপরেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে মন্ত্রী বক্তব্যের এত পার্থক্য কি মিন করে? প্রথমত হলো যে সরকার এখনো পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি যে পে স্কেলটি পূর্ণভাবে বাস্তবায়ন করবেন বা কোন সময় থেকে এটা শুরু করবেন, বা এটাকে ফেজ বাই ফেজ দেবেন, 1 বছরে বা 2 বছরে দেবেন, এগুলো নিয়ে চলছে। আবার কি মাত্রায় দেবেন, 100% যেটা কমিশন থেকে যেটা সুপারিশ আসছে সেটা দেবেন কিনা। আমাকে যদি প্রথমত যদি বলেন যে যৌক্তিকতা আছে কিনা এই সমন্বয় পে স্কেলের, হ্যাঁ যৌক্তিকতা আছে। 2015 সালের পরে প্রায় 10 বছর চলে গেছে, একটা নতুন পে স্কেলের যৌক্তিকতা আছে। কেননা মূল্যস্ফীতি 6% উপরে গত 5 থেকে 6 বছর চলছে, সেই হিসাবে বিবেচনা করলে এই প্রয়োজনটা আছে। কিন্তু তার সাথে যুক্তি আছে না যে কিন্তু তার সাথে অন্য বিষয়গুলো আছে যে হ্যাঁ আপনি এটি যখন করতে যাবেন, সেই সময় কমিশন থেকে বলা হয়েছিল যে 1,08,000 কোটি টাকা লাগবে এটি যদি পূর্ণ বাস্তবায়ন করতে যায়। তখন আসে যে এই বাড়তি অর্থটি কোথা থেকে পাবেন সরকার, সেই বাস্তবতা, হ্যাঁ ট্যাক্স পেয়ার্স মানি, তাই না? তো অথবা আপনি ঋণ করবেন, অথবা এখনই যেটা হয়েছে যে এই গত অর্থ বছরেই অন্তর্বর্তী সরকারের শেষ বছরে যেটা হয়েছে যে সরকার তার রেভিনিউ বাজেটটি পুরো শেষ করতে পারেননি, বাকিটা তো ঋণ করতেই হয়েছে। এখন এই আরও যদি রেভিনিউ বাজেটে যদি আরও এক্সপেন্ডিচার বাড়ে, তখন দেখা যাবে যে শুধু রেভিনিউ এক্সপেন্ডিচার মেটানোর জন্যও ঋণ করতে হচ্ছে, সেরকম একটা চ্যালেঞ্জ আসবে। সুতরাং এই জায়গাটাতে একটা হিসেবের বিষয় রয়েছে। আমরা যৌক্তিকতা থাকলেও আমরা কতটুকু কিভাবে বাস্তবায়ন করব সেই প্রশ্নটি রয়েছে, এটা হলো একটি দিক। দ্বিতীয় দিক হলো যেটি মানে প্রায়শই আসে না এই পুরো আলোচনাটা, এমনকি কমিশনও সেই কাজটি করেননি। আমি আসলে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির বিপক্ষে না, কিন্তু আমি একই সাথে সরকারি খাতের সাইজের ব্যাপারে আমার যথেষ্ট আপত্তি রয়েছে। আমাদের মতো দেশে বা উন্নয়নশীল দেশে এত বড় সরকারি খাত প্রয়োজন আছে কিনা, সম্ভবত না। এবং আমার এর থেকে অনেক কম আকারের সরকারি খাত বা পাবলিক সেক্টর নিয়েও একই বা এর থেকে বেটার সার্ভিস ডেলিভারি সম্ভব। সেটা কিভাবে? আমরা কিন্তু কোনোভাবেই সরকারি কর্মকাণ্ডগুলোতে ডিজিটাল সিস্টেম বা অনলাইন সিস্টেম যে ধরনের অন্যান্য দেশে বা আমাদের বেসরকারি খাতে যে ধরনের উদ্যোগগুলো দেখি, সেই ব্যবহার আমরা করতে দেখি না। এখনও আমাদের সরকারি অফিসগুলোতে কাগজের ফাইল যেতে হয়, ফাইলে সিগনেচার করতে হয়, সেই ফাইল আবার আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আরেকজন কর্মকর্তা লাগে, চা খাওয়ার জন্য একজন আসেন, ফাইল নিয়ে আসার জন্য আসেন। এই যে বিপুল সংখ্যক যে কর্মচারী এবং কর্মকর্তা দিয়ে একটা ভার তৈরি করা হয়েছে, এটাকে আপনি খুব সহজেই র্যাশনাল করতে পারেন। এমনকি আমি এটাও বলেছি যে সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ করে দিয়েও এই বাজেট দিয়ে সেটা সম্ভব। সেটা কিভাবে? আপনাকে র্যাশনাল করতে হবে। তো সেই র্যাশনালের উদ্যোগটা কোনো সরকারি ভয়ে হাত দেন না, কারণ এটা একটা রাজনৈতিক জায়গা, যেটা হাত দিলে যথেষ্ট বিভিন্ন রকমের অসন্তোষের বিষয় তৈরি হতে পারে। কিন্তু নিতে হবে এই জায়গাটি। যেমন একটা হতে পারে যে সমস্ত পদগুলো শূন্য হয়ে আছে, এই পদগুলো অটোমেটিক্যালি আপনি এই পদগুলো আর নতুন নিয়োগ দেবেন না, তাহলে এইভাবে আস্তে 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 করে আপনি আকারটিকে ছোট করতে পারবেন। কিন্তু আবার হুট করে আবার এর ভিতরে শুনতে পাচ্ছেন যে নতুন সরকার যখন আসলো তখন বলা হলো যে তারা 5 লক্ষ নতুন কর্মচারী নিয়োগ দেবেন। তো সেই জায়গায় হঠাৎ করে আবার আমাদেরও একটু আতঙ্কিত হলাম। এমনি আমরা সাইজ কমাতে চাই, তাহলে এই নতুন 5 লক্ষ কর্মকর্তা কোথায় নিয়োগ দেবেন? কোনো জায়গায় দরকার আছে, যেমন বলা হয়েছে স্বাস্থ্যকর্মী নিয়োগ, সেই জায়গায় হয়তো দরকার আছে, কিন্তু তাই বলে সব খাতে ঢালাওভাবে বড়ভাবে আকার বৃদ্ধি করা সেই সুযোগ প্রয়োজন নেই। সুতরাং একদিকে আপনার উৎপাদনশীলতা বৃদ্ধি করার দরকার আছে সরকারি কর্মচারীদের, এবং সেই অনুযায়ী তাদের বেতন বৃদ্ধির দরকার আছে, এবং সেই অনুযায়ী পে স্কেলের দরকার আছে। কিন্তু সেটি করবার জন্য একই সাথে সরকারি খাতের সাইজ র্যাশনালাইজেশনের দরকার আছে। আমি নাম বলবো না, কিন্তু কোনো জায়গায় গিয়ে আমার মনে হয়েছে যে এরকম একটা প্রতিষ্ঠান এর মানে 1/3 বা 1/4 কর্মচারী দিয়ে চলতে পারে, কিন্তু দিনের পর দিন নিয়োগ হয়েছে,
কোনো ধরনের যৌক্তিকতা বিচার না করে, কার্যক্রম না দেখে, প্রত্যেকের টার্মস অফ রেফারেন্স এবং জব রেসপন্সিবিলিটি ঠিক না করে নিয়োগ হয়েছে এবং সেইভাবে আকার বৃদ্ধি হয়েছে, কলেবর বৃদ্ধি হয়েছে, রাজনৈতিক নিয়োগ হয়েছে এবং রাজনৈতিক নিয়োগ এখনও চলছে। সুতরাং সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের আসলে সাইজ রেশনালাইজেশনটা সরকারি খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবং সেটা যদি না করা যায়, আমরা যদি সাইজ একই রাখি বা আরও বড় করি, তাহলে কিন্তু যত আপনি বেতন বৃদ্ধি করবেন তত আসলে সরকারের জন্য মানে বাজেট দিয়ে সেটি বাস্তবায়ন করাটা এটা আসলে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে, যেটা এখনও সেই আশঙ্কা রয়েছে। যদি সরকার এখন যদি পূর্ণ বাস্তবায়ন যায়, তাহলে আমরা একই সাথে ওই প্ল্যানটিও ওই সরকারের কাছে চাইবো যে সরকার সাইজ রেশনালাইজেশন, যে কোন কোন মন্ত্রণালয় বা বিভাগের কর্মকর্তা কর্মচারীগুলো কমানোর সুযোগ রয়েছে, এমনকি কোনো কোনো মন্ত্রণালয় বিভাগ আত্মীকরণেরও সুযোগ আছে, এমনকি কিছু কিছু মন্ত্রণালয় আছে যেগুলো আসলে প্রয়োজনও নেই। আমি নাম ধরে বলতে পারি, হয়তো বিরাগভাজন হওয়ার বিষয় রয়েছে, এমন কিছু মন্ত্রণালয় রয়েছে যেগুলোর কার্যক্রম একেবারে সীমিত হয়ে গেছে। শিল্প মন্ত্রণালয়, বস্ত্র এবং পাট মন্ত্রণালয়, তারপরে এই ধরনের বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো আপনি ইজিলি পারেন যে এই জায়গাগুলোকে আপনি করতে, সাইজ ছোট করে আনতে, এরকম কার্যক্রমগুলো। কিন্তু মন্ত্রণালয়গুলোর ভিতরেও আবার এক ধরনের নেক্সাস তৈরি হয়েছে, তারা আবার তাদের পদ ছাড়বেন না, তারা তাদের এই যে জব যেগুলো রয়েছে সেগুলো তারা ছাড়বেন না। ফলে এইগুলো এই আকারেই থেকে যাচ্ছে বছরের পর বছর, এবং সেই কারণে এখানেও সরকারকে ব্যয় করতে হচ্ছে। বিদ্যুৎ খাত নিয়ে যেহেতু একটা কথা হচ্ছে, এটাও বলছি, আমি নিজে গত বছর চট্টগ্রামে একটা বিদ্যুৎ কেন্দ্র দেখে আসতে গিয়েছিলাম। ওই বিদ্যুৎ কেন্দ্রটির যে স্বাভাবিক সময়কাল এটা অতিক্রান্ত হয়ে গেছে 20 বছরের উপরে। এখন বিদ্যুৎ কেন্দ্রটি বসে আছে এবং বসে থাকা অবস্থায় 400 কর্মচারীতে তাদেরকে বেতন দিতে হচ্ছে, কিন্তু ওটার কোনো কাজ নেই। এবং সেটা গভর্নমেন্ট এখন এটাকে করার সময়, এটাকে সরকার ডিসম্যান্টেল করার সময়, কিন্তু এটা সরকার সিদ্ধান্তও নিতে পারছে না। ডিসম্যান্টেল করলে এতগুলো কর্মকর্তা কর্মচারীদের বেতন কিভাবে নিশ্চিত করবে? তারা আবার চাচ্ছে যে নতুন করে এটা যাতে আবার হয়, বিএমআরই হয়, এটা যাতে আবার নতুন করে চালানোর পর, এর মধ্যে আবার আরেকটা নেক্সাস কাজ করছে। সুতরাং আপনি যদি শুধু বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা করি আমরা, এবং এর বিপরীতে যদি আমরা কর্মকর্তাদের উৎপাদনশীলতা, দক্ষতা, তাদের অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সির বিষয়গুলো যদি সমানভাবে যদি না আলোচনা করি, তাহলে কিন্তু সেটা সরকারের জন্য মানে একটা বড় আকারের একটা মাথা ব্যথার কারণ হবে। আর একটা জিনিস প্রায়শ হয়, এবারও হবে, সেটা হলো এই ধরনের সরকারি খাতের যে 12 লক্ষ কর্মকর্তা কর্মচারী, তাদের বেতন বৃদ্ধির সাথে সাথে বেসরকারি খাতেও দেখা যাবে যে এর একটা প্রেশার তৈরি হবে মজুরি বৃদ্ধির বা তাদের স্যালারি রিভিশনের। যেমন আমার অফিসেও এইগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে হ্যাঁ, সরকার করলে ভিতরেও আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট করবে। এখন সেগুলো করলেই যেটা হবে, বাজারে এর একটা প্রতিক্রিয়া আসবে এবং মূল্যস্ফীতিতেও কম করে হলেও কিছুটা হলেও মূল্যস্ফীতিতে আমরা বাড়ি ভাড়া বাড়বে, বোঝাই যায় যে বাড়ি ভাড়া বাড়বে। প্রথম যেটা পরিষ্কার জায়গা যেখানে এটা বাড়বে, যানবাহনে চলাচল, যাতায়াত, রিক্রিয়েশন, সেই জায়গাগুলোতে এর একটা প্রতিক্রিয়া তৈরি হবে। ফলে মূল্যস্ফীতিতে এর একটা অভিঘাত রয়েছে। কিন্তু এই আলোচনাগুলোকে আমি নেগেটিভভাবে নেওয়ার পক্ষপাতী না, এই কারণে যে আমি মনে করি যে মজুরির আমি মনে করি যে পে স্কেলের দরকার আছে, কিন্তু আমি একই সাথে মনে করি যে পে স্কেলের রিভিশনের সাথে সাথে সরকারের মানে পাবলিক সেক্টরের খাত সমন্বয়ের দরকার আছে। অনেক মন্ত্রণালয় বিভাগকে মার্জ করা, অ্যাকিউজ করা, এমনকি বন্ধ করে দেওয়ার দরকার আছে। অনেক জায়গায় কর্মকর্তাগুলো কমানোর জায়গা আছে, এবং সেগুলোর মাধ্যমে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পুরো প্রক্রিয়াটিকে আপনি ডিজিটালাইজ করে ফেলবেন, অনলাইন ভিত্তিক সমস্ত কার্যক্রম দিয়ে সমস্ত কার্যক্রম পরিচালিত হবে। এরকমভাবে সরকারি খাত গেলে আপনি অনেক কম কর্মকর্তা দিয়েও আপনি পূর্ণভাবে আপনি কাজ করতে পারবেন। মানুষগুলোর কি হবে যারা চাকরি হারালেন অথবা এখন আর কাজ করতে পারবেন না? একটা জায়গায় কিন্তু আমাদের আস্তে আস্তে সেই জায়গায় সরকারকে রাজনৈতিকভাবে ডিসিশন নিতে হবে। এর আগেও কয়েকবার নেওয়া হয়েছে। প্রথমত হচ্ছে যে জায়গাগুলো রাজনৈতিকভাবে কম সংবেদনশীল সেটি দিয়ে শুরু করি। যেমন হচ্ছে যে মানে বলা হয়েছে সম্ভবত এখনই প্রায় 6 লক্ষ কর্মকর্তার পজিশন ভ্যাকেন্ট রয়েছে। এই পজিশনগুলোকে নতুন করে নিয়োগ না দেওয়া, এটাতে তো কোনো রাজনৈতিক চাপ নেই, কেননা এই জায়গাগুলো দরকার হচ্ছে না। কিন্তু বেকারত্বের বিরুদ্ধে তো বিরাট বক্তব্য। এই জায়গাটাতে আমাদের সরকারের কাজ কিন্তু সরাসরি নিজে চাকরি দিয়ে বেকারত্ব দূর করা না।
সরকারের কাজ হবে বেসরকারি খাতকে তৈরি করে দিবেন, বেসরকারি খাত কাজের সৃষ্টি করবেন। সরকার যদি বেকারত্ব দূরীকরণের দায়িত্ব নেয় সেটা কিন্তু একটা ভয়াবহ বিষয়। তার মধ্যে কোনো ইয়ে থাকলো না, জবাবদিহিতা থাকলো না। কার জবাব? আমি যে কর্মসংস্থান চাইবো কার কাছে? সরকারের কাছেই তো চাইবো। হ্যাঁ, কিন্তু সরকারের কাজ হচ্ছে বেসরকারি খাতকে ফ্যাসিলিটেট করে দেয়। আমরা আসাদুজ্জামান ভাইয়ের কাছ থেকে যে প্রস্তাবনাটা শুনেছি, আমি তথ্য দিই, এটি যদি বাস্তবায়ন হয়, অর্থাৎ সারা ঢাকা শহরের সমস্ত রুফ যেগুলো করা হয়, তাহলে আমাদের হিসাব রয়েছে ৬,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পোটেনশিয়ালিটি আছে শুধু ঢাকা শহরের যত বিল্ডিং এর ছাদ আছে। আচ্ছা, এই ছাদগুলো যখন করতে যাবেন, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক, কেননা ধুলাবালি পড়লে বিদ্যুৎ উৎপাদন কমে যায় এই রুফটপের উপরে। এগুলো নিয়মিত পরিষ্কার করতে হয়, এবং বেশি ধুলাবালি হলে প্রতি একদিন পর পর, কম ধুলাবালি হলে এক সপ্তাহে, আর যেখানে বৃষ্টি হলে এগুলো লাগে না। তাহলে এটার জন্য তো আপনার ম্যানেজমেন্ট কোম্পানি লাগবে, এবং সেখানে কিন্তু লোকবল লাগবে প্রচুর, শুধু এই ম্যানেজমেন্টটুকু করার জন্য, শুধু ছাদ পরিষ্কার করা এবং নিয়মিত ব্যাটারি চেক করা এবং অন্যান্য জিনিস চেক করার জন্য। এইখানেও কিন্তু একটা বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সুতরাং কর্মসংস্থানের মূল দায়িত্ব বেসরকারি খাতের। সরকারের দায়িত্ব মোটেই কর্মসংস্থানের দায়িত্ব না। সরকার কাজ ফ্যাসিলিটেট করে দেবে যাতে বেসরকারি খাত তাদের জন্য উপযুক্তভাবে কর্মসংস্থান তৈরি করতে পারে, এবং তার জন্য নিয়ম আইন কানুন করা, যে সমস্ত ফ্যাসিলিটি দেওয়া, সুযোগ সুবিধা দেওয়া, ইনসেনটিভ দেওয়া, এই যে এটার জন্য ইনসেনটিভও লাগবে, যদি এটা করতে চাই আমি ইনসেনটিভও লাগবে, সেই জন্য জিনিসগুলো করে দিলে বেসরকারি খাত তার মতো করে কাজের সুযোগ সৃষ্টি করে দিবে।